ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওহে অবিনাশ, এই নাও আজকের দুধ। বলি ওভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন গো? আর বলো না বৌদি, আমার যে কপালটা গেল। সব শেষে কি ভেবেছিলাম, কি হয়ে গেল। মান সম্মান সব গেল, যে আমার মাথা যে হেট হয়ে গেল গো। ওরে বাবা, এমন কি কাণ্ড হলো বলো তো, যে তোমার মাথা হেঁট হয়ে গেল? আর বলো না, এই পলাশটা একটা কাণ্ড করে বসেছে। আমার ছেলে হয়ে ও এমন বুদ্ধিহীন কাজ করবে আমি বাপের জন্মেও ভাবিনি। হেয়ালি করো না কো, বলো দেখিনি হয়েছেটা কি? এত নাকে কান্না কাঁদছো কি কারণে? কি আর বলবো, পলাশটা কালকে বিয়ে করে বসেছে শুনলাম। সে তো ভালো কথা, অনেক দিন হলো কোনো অনুষ্ঠান হয়নি। এবার না হয় তোমার বাড়িতে কবজি ডুবিয়ে আমি চব্বচস্য খাবো। আর কাটা খায় নুনের ছিটে দিও না বৌদি, অন্তত তুমি আমার দুঃখটা বোঝবার চেষ্টা করো। তা ছেলে বিয়ে করেছে, তাতে দুঃখ কেন গো? তোমার তো আনন্দ করার কথা। আনন্দ হতো যদি ভালো ধনী পরিবারের মেয়ে বিয়ে করত। এখন ও জাতের গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে শুনলাম। কত আশা করেছিলাম পলাশকে একটি উচ্চ বংশের ধনী ঘরের মেয়ের সাথে বিয়ে দেব, কিন্তু পলাশ আমার মনের গোড়ায় জল ঢেলে দিয়েছে। তাই বলো? এই কাজটা পলাশ মোটেও বুদ্ধিমানের মতন করেনি। তা বলি কি, শোনো, তুমি ওদের কোনো মতে ঘরে ঢুকতে দেবে না, বুঝলে? এই শত কান্নাকাটি করলেও দিও না কিন্তু। সে তো আমি আগেই ভেবে রেখেছি। তা তোমার মন তো আবার দয়াল ঠাকুর, তাদের কোনো কথায় কান দেবে না। অনেক চেষ্টা করবে ওরা তোমাকে পটানোর, কিন্তু ওদের কোনো কথায় তুমি কিন্তু গিলে ফেলো না। জাহান্নামে যা করা। সেটা করলে ভালো হবে কি? আরে আলবাত হবে, যদি বেশি কান্নাকাটি করে বলে দিও যৌতুক চাই। ওই 10 ভরি সোনা, নগদ 2 লক্ষ টাকা, আর অন্তত 1 বিঘা জমি, বুঝলে? বুদ্ধিটা তুমি দারুণ বললে তো বৌদি। ও জেরু, এই বাজার থেকে কি ইলিশ মাছ আনলি নাকি পাঁঠার মাংস? হ্যাঁ, দু হাতে দুটো বড় বড় ব্যাগ নিয়ে মনে হচ্ছে পুরো বাজারটা তুলে আনলি। চুপ কর বেয়াদব কোথাকার, যখন তখন ফাজলামো করিস না। গুরুজনদের সাথে কখন কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? জেরু, এবার তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো বলছি। আমি এমন কি বললাম যে তুমি আমাকে ওভাবে কথা শোনালে? বেশ করেছি, এমনিতেই এত বাজার করে নিয়ে এসে হাঁপিয়ে গেছি, তার উপর তোমার এমন কথাবার্তা আর ভালো লাগছে না। আরে আমি তো শুধুই তোমার সাথে একটু রসিকতা করছিলাম, তুমি ছাড়া আমাদের আর কে আছো বলো? এসো এসো, আমার নৌকা এসে নদীটা পার করে দিল। বসো না, বসো, রাগ করতে হবে না। আর থাক থাক, আর তো সামত করতে হবে না। নদী পার করিয়ে দেবার জন্য অনেক নৌকা আছে, আমি না হয় কোনো একটাতে উঠে বসবো। জেঠু রাগ করো না বলছি তো, আমার নৌকা এসে বসো না, আমি তোমাকে পার করে দেবো। এই কি হচ্ছে বলো তো? বেশ, অত যখন বলছিস চল। আচ্ছা জেঠু, একটা কথা জিজ্ঞেস করি, মানে তুমি এত মনমরা হয়ে আছো কেন বলো তো? জেঠির সাথে ঝড় হয়েছে নাকি? আর বলিস না, তাকে নিয়েই তো আমার মনে অশান্তি রে। সারাদিন পরনিন্দা পরচর্চা, এর কথাও কে তার কথাও কে, লোকের কান ভাঙানো, এইসব নিয়ে সে থাকে। বুঝেছি। তুমি চিন্তা করো না, জেঠিকে বুঝিয়ে বলো, দেখো তোমার কথা ঠিক শুনবে। ঠিক আছে? সে কি আর কচি ছুরি যে তাকে বোঝাতে হবে? 69টা বসন্ত পেরিয়ে মাথার চুল সাদা হয়ে গেছে, ঠিক আছে? এখন আর কি বোঝানোর বয়স আছে?
আরে বলি ঠান্ডা মাথায় ভালো হয়েছে, যেটা একটা হামি খেয়ে একটা বললে নিশ্চয়ই বুঝবে। এই তুই চুপ কর, চল। ঠিক আছে, রেগে যাও না। খেলা ঘর পাততে লেগেছি আমার। কি গো, কি চিন্তা করছো পলাশ? এতক্ষণে বোধহয় বাবার কানে আমাদের বিয়ের কথাটা পৌঁছে গেছে। বাবা যে কি সাংঘাতিক রাগ করে আছে আমাদের উপর, সে একমাত্র ওপরওয়ালাই জানে। এই ভয়টা আমারও মনে মনে হচ্ছে পলাশ, তবে তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। না শ্রদ্ধা, তুমি জানো না বাবাকে। বাবা ভীষণ একরোখা মানুষ, উনি যেটা বলবেন সেটা করবেনই, এক পাও ওনাকে তলানো যাবে না। দেখো শত হোক উনি তোমার বাবা, একটু রাগ তো করবেনই, কারণ ওনার পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করনি। আমি ভয় পাচ্ছি যদি তোমাকে কটু কথা বলে অপমানিত করে, আমি সেটা একদম সইতে পারবো না। অপরদিকে বাবার সাথে তর্ক বিতর্কও করতে পারবো না। আমাকে নিয়ে তুমি ভেবো না, আমি তোমার জন্য সব কিছু সইতে পারবো। লক্ষ্মীটি, আর এখন এসব চিন্তা করে মন খারাপ করো না। দেখতেই তো পারছো জল জ্যান্ত তোমার সামনে বসে আছি। হ্যাঁ, না ওই একটু সার দিয়ে আপনার বাড়িতে ঢুকলাম আর কি। তো আপনার মনে হচ্ছে মন মেজাজ খারাপ হয়ে আছে। মাতব্বর হয়ে গেছো নাকি? তোমার এত পরশ্রী কাতরতা কেন শুনি? আমার মুড কেমন আছে না আছে তোমার জানবার কোনো দরকার আছে? যে কাজে এসেছো সেটা করে এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাবু, আপনাকে দেখে ভীষণ চিন্তিত দেখাচ্ছে, সেই কারণেই মানে আমার সাদা মনে কাদা নেই। আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনি গ্রামের মোড়ল মশাই, আপনার ভালো মন্দের খবর রাখাটা আমাদের কর্তব্য গ্রামবাসীদের। আহারে, কত না আমার শুভ চিন্তক! এই বেশি নাটক না করে যাও তো এখান থেকে। যে কাজ করতে এসেছো সেটা করে দ্রুত বেরিয়ে যাও বলছি, নাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আপনার এই খাজনাটা দিতে এসেছিলাম, এটা নিন বাবা। দাও দাও, জলদি দাও, আর শীঘ্র দূর হও চোখের সামনে থেকে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ওগো শুনছো, আজ তোমাকে একটা জব্বর খবর শোনাবো। খবরটা শুনে আশা করি তুমিও খুব খুশি হবে। হরি ডেকে দিল রে, আবার চলে এসেছে কেন? আবার কার ঘর ভাঙানোর পরিকল্পনা শোনাবে তুমি আমাকে? মরণ, বুড়ো বয়সে ফাজলামো করছো? তোমার সাথে ফাজলামো করব এমন আস্পর্ধা আমার নেই। বলো কি এমন খবর যেটা শুনে আমি আনন্দিত হব? বল বল বলো, বলি ফেলো দেখি। আরে আজ সকালে দুধ দিতে ওই অবিনাশ বাবুর বাড়ি গেছিল, গিয়ে দেখি সে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে তখন বলল তার ছেলে নাকি অজাতের এক গরিব মেয়েকে বিয়ে করেছে। তা সেই খবর পেয়েছে বলেই তার মন মেজাজ নাকি খারাপ। তা ছেলে বিয়ে করেছে, এটা তো আনন্দের কথা। অবিনাশ বাবুর দুঃখ না করে খুশি থাকা উচিত। আর প্রকৃত মানুষ যারা, তারা কখনো কোনো জাত পাত গরিব ধনী দেখে না। মেয়েটা যদি শিক্ষিত হয় সেটাই উত্তম। আর অবিনাশের এখন আনন্দ করা উচিত। আরে আনন্দ তো আমি করব, ওই অবিনাশের কান ভাঙিয়ে ওর বাড়িতে আগুন লাগিয়ে। সেই আগুন এতটাই জ্বলবে যে সারা গ্রাম আলোকিত হয়ে উঠবে, আর আমি ওই পায়ের ওপরে পা তুলে উপভোগ। ছি 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 ছি, তুমি একটুও শোধরালে না গো। সব সময় শুধু লোকের সংসারে আগুন লাগানোর কথা। ভুলে যেও না, পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না। আরে চুপ করে তো বলছি, নিজে তো কোনো কমেন না,
শুধু বসে বসে খাওয়া আর আমার ভুল ধরা। আমারই কপাল খারাপ যে তোমার মতন একজন অপদার্থ লোককে আমায় বিয়ে করতে হয়েছিল। ভুলে যেও না, আমি বুদ্ধি করে সংসার চালাচ্ছি বলেই দুবেলা দুমুঠো খেতে পারছো। এর ওপর আবার বেশি বেশি কথা বললে না, আমি তোমার ওই খাবার দাবার দেব বন্ধ করে, বুঝলে? এই যে শুনছো, এই জল খাবারটা খেয়ে নাও তো। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর আর আচারের তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে এসেছি, খেয়ে দেখো না কেমন হয়েছে। রেখে দাও ওখানে, পরে খেয়ে নেবো। কি ব্যাপার বলো তো, তুমি এত মন মরা হয়ে আছো কেন? শরীর টরীর খারাপ করেছে নাকি? শরীর আমার ঠিকই আছে, কিন্তু মন ভালো নেই। নদীর পাড়ে নৌকাটা বেঁধে রেখে বাড়ি ফেরবার পথে অবিনাশবাবুর ঘরে গেছিলাম খাজনাটা দিয়ে আসবার জন্য। আচ্ছা বেশ, এটা তো ভালো কাজ করেছো। তবে তোমার মন খারাপ হয়েছে কেন সেটা তো বলো। বলছি অবিনাশবাবুকে দেখে মনে হলো ওনার মনটা ভালো নেই, তাই ওনার মন খারাপের কারণটা আমি জিজ্ঞাসা করলাম আর কি। তো আমার সাথে এমন বাজে ব্যবহার করলো। আমি খুব সাধারণভাবে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার উপর এমন চটে গিয়ে খ্যাক করে উঠলো একবারে। যা অপমানিত হলাম আমি। তাই বলো? উনিও পারেন বাবা, ওনার ছেলের ওপর রাগটা তোমার উপরে ঝেড়ে দিলেন। তার পলাশির উপর আবার কিসের রাগ? পলাশির উপর কি কারণে রাগ করেছেন উনি? আসলে কাল নাকি শহর থেকে খবর এসছে যে পলাশ একটা গরিব মেয়েকে বিয়ে করেছে। মেয়েটি অন্য জাতের, তাই অবিনাশবাবুর মাথা একেবারে গরম হয়ে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে অবিনাশবাবুর আসল রাগের কারণ, যার জন্য উনি আমাকে অপমান করলেন, তাই তো? অবিনাশ, আমি তোমার কাছে এসেছি তোমাকে কিছু কথা বলতে। আরে হরিপদদা যে, তা হঠাৎ করে আমার কাছে এমন কি কথা বলবার জন্য এসেছেন শুনি? শুনলাম পলাশ নাকি বিয়ে করেছে, আর তুমি এই বিষয়টি নিয়ে খুবই অসন্তুষ্ট। আপনি কথাটা ঠিকই শুনেছেন, তবে আপনার আমার কাছে আসবার কারণটা পরিষ্কার করুন। তোমার বৌদির মুখে শুনলাম তুমি নাকি তোমার ছেলের বিয়েতে অমত করেছো, তাই তোমাকে পরামর্শ দিতে এলাম। বাহ, সকাল সকাল তাহলে আমাকেই পেলেন বুঝি? তো কি বলুন, কি জ্ঞান দিতে এসেছেন বলুন। দেখো অবিনাশ, ঝগড়াঝাঁটি করে অশান্তি করে গ্রামের 5টা লোককে হাসিয়ে কোনো লাভ হবে না। বিয়ে যখন করিয়ে ফেলেছে, তুমি তোমার মত দিয়ে তাদের বাড়িতে তুলে নিও। দেখো তোমার সংসারটা সুখে আলোকিত হয়ে উঠবে। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আপনি বা কে আমাকে এত জ্ঞান দেবার? আমার ছেলে, আমার ঘর, আমি ঝগড়া করি না আপোষে তাদের মানিয়ে নিই সেটা আমি বুঝবো। আপনার এখানে নাক গলানোর কোনো প্রয়োজন আছে কি? যান বাড়ি ফিরে যান। তোমার বৌদির মুখে তোমার মনের অশান্তির কথা ভেবে এই গ্রামের বয়োজ্যেষ্ঠ হিসেবে তোমাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে অপমান করে তোমার বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ। নগেনদা, কেমন আছো? ও পলাশ, আরে ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই ওটা কে গো? ওটা আমার স্ত্রী শ্রদ্ধা। এই বাবা, এই পলাশ, তা তুমি বিয়ে করেছো শুনলাম, এসো এসো আমার নৌকায় এসে বসো, আমি পার করে দিচ্ছি তোমাদের। বেশি কিছু বলা যাবে না। তা পলাশ, কবে বিয়েটা করলে আমাকে বলো ভাই। নগেনদা, বেশ কিছুদিন ধরেই আমরা দুজন দুজনাকে চিনি আর কি। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এবং তারপর ওই আর কি ভালোবাসা, অবশেষে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সিদ্ধান্ত নিই আর কি। বেশ বেশ, এবার সুখে শান্তিতে সংসার করো, ভালো দেখো তোমরা। এই তো ঘাটে এসে গেলাম বুঝি। এবার নৌকা থেকে নামতে হবে তো। শ্রদ্ধা, এসো এসো, এদিকে এসো, নেমে পড়বো। দাদা, এই নিন নারকেলের নাড়ু, মা পাঠিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেদেরকে দেবার জন্যে। এই গ্রামে আসার পর
আপনার সাথে প্রথম পরিচয় হলো, তাই কটা নাড়ু আপনাকে দিলাম। ও জেঠিমা, আসো আসো, বসো। ভালোই করেছো গো, হঠাৎ আমার সাথে কি কথা বলতে এলে গো তুমি? আরে শোনো না, আজ ওই অবিনাশ বাবুর ছেলে পলাশ, ও নাকি বউ নিয়ে বাড়ি আসছে, তা সেটাই আমি বলতে এলাম। বাহ, এ তো খুব ভালো কথা গো। ভালো না চাই, একবার আসতে দে না বাড়িতে। অবিনাশ বাবুর সাথে যা অশান্তি হবে না, হয়তো পলাশ আর তার বউকে উনি একেবারে ঘর থেকে তাড়িয়ে ছাড়বেন, বেশ মজা হবে বল। এসব তুমি কি বলছো জেঠি? ওনাদের সংসারে অশান্তি হলে তুমি কেন খুশি হবে? ওরে, আমি তো সেটাই চাই। এমন জমজমাট নাটক দেখতে আমার যে ভীষণ ভালো লাগে রে, খুশিতে মনটা একেবারে ভরে ওঠে। জেঠি, তোমার বয়স হয়েছে, এমন চিন্তাধারা রাখা তোমার উচিত নয়। কারো খারাপ করলে নিজেরও কখনো ভালো হয় না, এটা তুমি ভালো করেই জানো। কিন্তু কি বলছিস কি রে হতচ্ছাড়ি? আমাকে উপদেশ দিচ্ছিস? কি ভালো আর কি খারাপ সেটা কি তুই আমাকে বোঝাবি নাকি? হ্যাঁ, যাদের এক বেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয় তাদের আবার বড় বড় কথা। তুমি ঠিকই বলেছো জেঠি, সত্যি তো অভাবের সংসার, দিন আনি দিন খাই, কিন্তু পরম সুখে আছি জানো। অন্তত কারো খারাপ চাই না। তুমি আমার গুরুজন, তাই তোমাকে কথা শোনানোর স্পর্ধা আমার নেই। তবে একটা অনুরোধ করব, ওদেরকে ওদের হালে ছেড়ে দাও। ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি গো। বাবা বাবা বাবা, এ তো দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি। তেরিকা, আমার মুডটাই দিল নষ্ট করে। এমন ভাবে বলছো যেন রাজ্য জয় করে এসেছো। তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হলাম। তোমার এত বড় সাহস, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো, আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো। বাবা, শ্রদ্ধা খুব ভালো মেয়ে, তুমি একটি বার ওকে সুযোগ দিয়ে দেখো, ও ঠিক আদর যত্নে তোমার মন জয় করে নেবে। এসব কথার কোনো মানে হয় না। আমি এই বিয়ে কিছুতেই মেনে নেব না। যাও, বেরিয়ে যাও বলছি, দূর হয়ে যাও এখান থেকে। বাবা, আপনি একটি বার আমাকে সুযোগ দিন। এই সংসারের সমস্ত কাজ, রান্না বান্না সব করব আমি। আপনার সেবা শুশ্রূষার কোনো ত্রুটি রাখবো না, শুধু একটি বার বাবা। না তুমি উচ্চ বংশের, না তোমার কোনো বিষয় সম্পত্তি আছে। ছল চাতুরি করে তুমি আমার ছেলেটাকে ফাঁসিয়েছ, কিন্তু তোমার এমন মিষ্টি কথায় তুমি আমাকে অন্তত গলাতে পারবে না। বাবা, এ তুমি কি বলছো? ওকে এভাবে অসম্মান করছো কেন? তোমরা আমার মান সম্মান ধুলোতে মিশিয়ে দিয়েছো। এই গ্রামে আমি মুখ দেখাতে লজ্জা পাচ্ছি, এরপরও তোমরা আমাকে তোষামত করতে এসেছো। মনে রেখো, আমি কিছুতেই তোমাদের ঘরে ঢুকতে দেব না। আরে পলাশ, শ্রদ্ধা, বা আমি খুব খুশি হলাম তুই আমাদের বাড়িতে এসেছো। নগেনদা, উপায় না পেয়ে তোমার বাড়িতে এলাম। বাবা আমাদের তাড়িয়ে দিয়েছেন, শ্রদ্ধাকে অনেক অপমান করেছেন। অবিনাশবাবুর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। এমন সুন্দর ছেলের বউকে কেউ অস্বীকার করতে পারে? ঠিকই বলেছ, অবিনাশ বাবুর যে কবে সদ্বুদ্ধি হবে। দাদা, আমিও বাবাকে অনেক করে বললাম যে বাবা, আমাকে একটি বার সুযোগ দিন, আমি আপনার সেবা যত্নের কোনো ত্রুটি রাখবো না। কিন্তু উনি আমাকে যা তার সম্পত্তি নিয়ে কত কথা শোনালেন। নগেনদা, বৌদি, আমি আগে থেকেই ধারণা করেছিলাম যে বাবা আমাদের এভাবে অসম্মান করবেন। উনি কখনো আমাদের মেনে নেবেন না, তাই আমরা কালকেই এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব। আজকে রাতটা শুধু আমাদের আশ্রয় দাও। পলাশ, তুমি এমন করে কেন বলছো? তুমি যতদিন চাইবে ততদিন আমার বাড়িতে থাকতে পারবে। বলি কি শোনো, অবিনাশ বাবুকে উস্কানি দেবার পেছনে একজন আছেন, যার জন্যই ওনার মাথা কাজ করছে না, যাকে যেভাবে পারছে অপমান করছে। আমরা আজ রাতটা নগেনদার বাড়িতেই কাটিয়ে কালকে সকালেই শহরের দিকে রওনা দেব। হ্যাঁ, বাবা বাবার মতো করে খুশি থাকুক, আমি আর কি বলবো।
কি ব্যাপার, এত খুশি কেন? আবার কার সর্বনাশ করলে? দেখো, চুপ করে থাকো বলছি। আমার মেজাজটা আজকে অত্যন্ত খুশি হয়ে রয়েছে। তুমি বাপু এতে আর কোনো বিঘ্ন ঘটিও না। এত খুশি হবার কারণ জানতে পারি কি? ওই যে বলেছিলাম না, পলাশ নাকি সদ্য বিবাহিত বউকে নিয়ে ওই অবিনাশ বাবুর বাড়িতে এসেছিল, কিন্তু অবিনাশ বাবু তাদেরকে অসম্মান করে তাড়িয়ে দিয়েছে গো। সে কি কাণ্ড! অবিনাশ বাবু এটা ভালো কাজ করেননি। আলবাত করেছে। যাক, আমার কথা শেষমেশ অবিনাশ শুনিয়েছে, আর পলাশকে চিরদিনের মতন বাড়ি ছাড়া আমি করতে পারলাম। অবিনাশের মাথাটা যা মোটা, ওকে যা বুঝিয়েছি ও তাই বুঝেছে। যাক বাবা, ওর কান ভাঙিয়ে দিয়ে ওর সংসারে বেশ আগুন ধরাতে পারলাম। শোনো, অন্যের সংসারে আগুন ধরালে সেই আগুনের তাপ নিজেরও গায়ে লাগে, জেনে রেখো। এই কাজটা তুমি ভীষণ বাজে করেছো। কোথায় সুবুদ্ধি দিয়ে তার বাবা ছেলেটাকে এক করাবে তা না, কুবুদ্ধি দিয়ে ঘরটাকে ভাঙিয়ে দিলে। বাপ কিন্তু বাপকেও ছাড়ে না, আমি বারবার বলছি। আরে রাখো তো তোমার সাধুর মতন কথা। আমার এখন খুশিতে না একটু গান গাইতে ইচ্ছে করছে। ওই যে কি যেন একটা গান আছে না গো, ওই যে ঠিক মনে পড়ছে না। ওই, হ্যাঁ, ওই যে বেশি এসো না কাছে, আমার যে আগুন আছে, জ্বলে পুড়ে তুমি হয়ে যাবে ছাই। এসব আমি কি শুনতে পেলাম? বৌদি আমার মাথায় কুবুদ্ধি দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি আমার একমাত্র ছেলের বউয়ের সাথে এমন খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিলাম। আমার এটা করা উচিত হয়নি। আমি ছেলে বউকে ভুল বুঝেছি। বাবা পলাশ, এদিকে দেখ, আমি এসেছি। বাবা শোন আমার কথা। বাবা, যা বলবার তাড়াতাড়ি বলো। ওপারে গিয়ে শহরে যাবার ট্রেন ধরতে হবে। পলাশ, যাস না শহরে। আমি আমার সব ভুল বুঝতে পেরে তোদের বাড়ি নিয়ে যেতে এসেছি। বাবা, তুমি আমাকে আর শ্রদ্ধাকে যেভাবে অসম্মান করেছো, আমরা কখনো ভুলতে পারবো না। বাবা, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব শহরে। ওখানে আমরা আমাদের মতো করে থাকবো। একবার ক্ষমা করে দিয়ে বাড়ি চল বাবা। বৌমা, আমি জানি আমি তোমাকে অসম্মান করেছি, তাই জন্য আমি নিরন্তর অনুশোচনা করছি। চলো বৌমা, বাড়ি ফিরে চলো। বাবা, আপনি আমাকে আমার জাত আর গরিব হবার খোঁটা দিয়েছেন। আপনার কথাগুলো আমার আত্মসম্মানে লেগেছে। আমি গরিব হতে পারি, আপনার কুলেরও না হতে পারি, কিন্তু আমার বাবা মা আমাকে মানুষকে বিপদে সাহায্য করা এবং সম্মান করা শিখিয়েছে। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি আপনার কথা রাখতে পারবো না। তবে এটা জেনে খুশি হলাম যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। পলাশ, আমি যে শ্রদ্ধাকে বাড়ি নিয়ে ঘটা করে বউ ভাতের আয়োজন করতে চাই। বউটা প্রথমবার বাড়ি এলো, আর আমি তাকে বারণ না করে অসম্মান করে তাড়িয়ে দিলাম। ও অনুমতি হলে একটা কথা বলি বাবু। বল নগেন, বল, তুই যা বলবি বল। আমি কিছু মিষ্টি এনেছি ওদের জন্য। নতুন বিয়ে কালকের রাতে আপনার বাড়ি থেকে ফিরে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু আমি ওদের কিছুই দিতে পারিনি। তাই আজকে যাওয়ার সময় কিছু মিষ্টি ওদের জন্য নিয়ে এসেছি, রাস্তায় খাবে বলে। এটা দিয়ে না হয় বউ ভাত সেরে নেওয়া যাক। বেশ বেশ, তুমি যেটা ভালো বোঝো। পলাশ, আর একটিবার ভেবে দেখ, তোর এই বৃদ্ধ বাবার মুখের দিকে তাকা। আমাদের এই গ্রাম থেকে মন উঠে গেছে বাবা। আমরা আর এখানে থাকতে চাই না। শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। ভালো থেকো বাবা।